পলিসি অ্যানালিসিস নিয়ে আজকের আমাদের আলোচনা হলো সরকারি বা জননীতি কোন কোন বিষয়ের উপর হতে পারে সে বিষয়ে। কথা ঠিক যে কোনো নীতির মূল উদ্দেশ্য যখন জনকল্যাণমূলক হয় তখন সেই নীতি জাতীয় স্তরে, রাজ্য স্তরে বা আঞ্চলিক স্তরেও গ্রহণ করা যেতে পারে। কথাটা বলার চেয়ে বরং বলা ভালো, সকল ক্ষেত্রে গ্রহণ করতে হয় আর কি। কারণ জনকল্যাণমূলক নীতি নির্ধারণের ক্ষেত্রে জনসাধারণের মধ্যে অস্থিরতা, অবিশ্বাস, মারামারি, হানাহানির সৃষ্টি যখন হয়ে থাকে, তখন জনসাধারণের মধ্যে সেই দাবি দাওয়াগুলিকে কার্যকর করার উদ্দেশ্যে সরকার বিভিন্ন সংগঠন, ব্যক্তিগত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রণোদিত নীতিকে কার্যকরী করার চেষ্টা করে থাকে। ফলত জননীতি যে কেবল কেন্দ্রীয় বা রাষ্ট্র স্তরে সীমাবদ্ধ নয়, তা স্বাভাবিকভাবে বলা যায়, বরং তা রাজ্য থেকে আঞ্চলিক সকল স্তরে হবে। এবং তার সাথে সেই নীতির সাথেও স্ট্র্যাটেজির একটা বিরাট সম্পর্ক থাকবে। কারণ আমি আগের আলোচনাতে বলেছিলাম যে ভারত সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যদি হয় দারিদ্র দূরীকরণ নীতি, সেক্ষেত্রে আমাদের এক সময়ের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী গরিবি হটাও নীতি যেমন গ্রহণ করেছিল বোঝাতে পারে, এবং তার সাথেও স্ট্র্যাটেজি অবশ্যই যুক্ত ছিল। আবার পশ্চিমবঙ্গ সরকারের 1970-এর দশকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বস্তি উন্নয়ন নীতিও গ্রহণ করা হয়েছে। এইভাবে জন উন্নয়নের জন্য বা জনকল্যাণের জন্য জননীতি গ্রহণ করা হয়। সুতরাং জননীতির উদ্দেশ্য নিয়ে আজকের আলোচনা নয়, বরং আজকের বলবো যে জননীতি বা সরকারি নীতি কোন কোন ক্ষেত্রে গৃহীত হয়ে থাকে বা গ্রহণ করা হয়ে থাকে। বিশেষ করে আমাদের দেশের উদাহরণ দিয়ে যদি বলি, এবং এটা শুধু আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, উন্নয়নশীল প্রতিটি দেশের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য হবে যে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে 20-30টি নীতি গ্রহণ করতেই হয়। যেমন উদাহরণ হিসাবে কয়েকটির কথা বলা যায়, যেমন ভারত সরকারের যেমন রয়েছে প্রতিরক্ষা নীতি, শিক্ষানীতি, মানব সম্পদ নীতি, পরিবেশ নীতি, পররাষ্ট্র নীতি, স্বাস্থ্যনীতি, জনসংখ্যা নীতি, তথ্য যোগাযোগের নীতি, জল নীতি, বন বা অরণ্য নীতি, প্রাতিষ্ঠানিক নীতি, শক্তি বা এনার্জি নীতি, নিরাপত্তা নীতি, সামাজিক নীতি, পরিকল্পনা নীতি, বিজ্ঞান প্রযুক্তির নীতি, গোপনীয়তা নীতি, ব্যাংক ও বিমা নীতি প্রভৃতির কথা বলা যেতে পারে। ফলত এই সকল বিষয়ের উপরে একটি সরকার বা একটি প্রশাসনকে নীতি গ্রহণ করতে হয় তার সুশাসন পরিচালনার জন্য এবং জনসেবা এবং মানব কল্যাণের জন্য এই নীতিগুলি তো গ্রহণ করতে হয়, পাশাপাশি আরও অনেক নীতি কিন্তু গ্রহণ করতে হতে পারে। এখন আমরা আলোচনা আসবো নীতিচক্র বলতে আমরা কী বুঝি। নীতিচক্র আলোচনাটি সম্পর্কে বলতে গিয়ে আমরা রাষ্ট্রতত্ত্ববিদ হ্যারল্ড ল্যাসওয়েলের কথা বলবো, যিনি মূলত নীতিচক্রের জনপ্রিয় যে মডেলটি তৈরি করেছিলেন সেখানে তিনি 7টি পর্যায়ের কথা বলেছেন। সেই 7টি পর্যায় কী কী না, প্রথমত তিনি বলছেন বুদ্ধির কথা বলছেন, পদোন্নতির কথা বলছেন, ব্যবস্থাপত্র, প্রার্থনা, আবেদন, সমাপ্তি এবং মূল্যায়ন। অর্থাৎ নীতিচক্রের যে মডেলটির কথা তিনি বললেন তার যে 7টি পর্যায়, সেখানে তিনি প্রথমত বুদ্ধির কথা বললেন। অর্থাৎ নীতি তৈরি করতে গেলে এবং নীতিকে প্রয়োগ করতে গেলে অবশ্যই অভিজ্ঞতা এবং প্রজ্ঞা থাকতেই হবে এবং দক্ষতা তো থাকতেই হবে, এবং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু কাজ করতে হবে। পদোন্নতির বিষয়টি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ যে সকল কর্মীদের নিয়ে আমরা নীতি নির্ধারণের কাজে হাত লাগাবে প্রশাসন, ফলত তারা যদি দেখে যে তারা তাদের মেধা, জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা সবটি দিয়ে তারা যখন নীতি নির্ধারণ করছেন এবং কারণ এর মধ্যে এই দক্ষতা তাদের এই দক্ষতাটা যদি বাস্তবায়িত হয়, তাহলে যদি তাদের সামনে বড় কোনো প্রমোশনের সুযোগ থাকে অর্থাৎ পদোন্নতির সুযোগ থাকে, ফলত তারা নিজেদেরকে আরও বেশি করে মেলে ধরবে, আরও নিজেদেরকে বেশি করে ঢেলে দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইভাবে যদি আমরা এক একটা বিষয়কে ছোটো ছোটো পর্যায়ে আলোচনা করি, এবং আশা করি আমি তার সূত্রটি এখানে বলে দিলাম, তারপরের যে অংশগুলো আছে সেগুলোকে তোমরা অবশ্যই করে ব্যাখ্যা করতে পারবে। তবে অস্ট্রেলিয়ান পলিসি হ্যান্ডবুকে 8টা ধাপের কথা কিন্তু বলা হচ্ছে নীতিচক্রের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে। সেগুলো কী কী? ইস্যু
শনাক্তকরণ, নীতি বিশ্লেষণ, পরামর্শ নীতির উপকরণ ও বিকাশ, সমন্বয় ও জোট বিল্ডিং, প্রোগ্রাম ডিজাইন, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং মূল্যায়ন, এতগুলোর কথা বলছি। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করার আছে যে নীতিচক্রের এই যে মডেলটির কথা আমরা বলছি, মডেলটি হিউরিস্টিক্স এবং পুনরাবৃত্তিমূলক, এমনকি ইচ্ছাকৃতভাবে নিয়মমূলক বা ডায়াগনস্টিক নয় কিন্তু, তাই এক্ষেত্রে সহজে ভবিষ্যৎবাণী করা যায় না। আমরা চলে আসব তার পরের অংশ, যে নীতির সঙ্গে রাষ্ট্রতত্ত্বের সম্পর্ক কী। তো সেটি সম্পর্কে বলতে গেলে আমরা বলবো যে উদারনৈতিক বা সমাজতান্ত্রিক যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা হোক না কেন বা যে ধরনের রাষ্ট্রতত্ত্ব প্রযুক্ত থাকুক না কেন, সকল রাষ্ট্রের ক্ষেত্রে বা সকল রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে নীতি নির্ধারণের কতগুলো গুরুত্বপূর্ণ অভিমুখ থাকে। যেমন কি কি আমরা প্রথমত বলবো, রাষ্ট্রের লক্ষ্যকে সঠিক অর্থে পরিচালিত করা। এটা যে কোনো রাষ্ট্রতত্ত্বে, সেটা উদারনৈতিক ও সমাজতান্ত্রিক ও প্রত্যেকেরই লক্ষ্য এটা। দ্বিতীয়ত, নির্দিষ্ট কাজের ক্ষেত্রে দিক নির্ণয় করা। তৃতীয়ত, কাজের ধারাবাহিকতা বজায় রাখা। চতুর্থত, উপযুক্ত কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্যকে পূর্ণ করা। পঞ্চমত, রাষ্ট্র কী করতে চায় তা নীতির মধ্যে থাকে। ষষ্ঠত, নীতির মধ্যে নেতিবাচক ও ইতিবাচক উভয়ই দিক থাকে। এবং সর্বশেষ ও সপ্তমত বলবো, নীতির একটি আইনগত ভিত্তি আছে, তাই জনসাধারণ রাষ্ট্রের নীতি মেনে নিতে বাধ্য হয়ে থাকে। আমরা এই নীতি এবং রাষ্ট্রতত্ত্বের আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকজন রাষ্ট্রতাত্ত্বিকের অভিমতকে তুলে ধরতে পারি। যেমন আমরা প্রথমত বলতে পারি হ্যারল্ড ল্যাসওয়েলের কথা, যিনি জননীতির সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, যখন কোনো নীতির উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা জনসমক্ষে তুলে ধরে ব্যাখ্যা করা হয়, তখন তাকে বলা যেতে পারে জননীতি। জেমস অ্যান্ডারসনের মতে, পূর্ব নির্ধারিত নীতি কার্যকর করার ক্ষেত্রে নীতি নির্ধারক বা নির্ধারকগণ জনসমক্ষে তার উদ্দেশ্য কি ব্যাখ্যা করার চেষ্টা করে। এছাড়া আমরা যদি ভিবি পিটারের কথা বলি, তিনি স্বাভাবিকভাবেই জননীতির মূল উদ্দেশ্যের কথা বলতে গিয়ে বলেছেন যে জননীতির মূল উদ্দেশ্য সরকারি কার্যাবলীর সম্মিলিত উৎস এবং তার প্রত্যক্ষ ও পরোক্ষ উৎসগুলিকে তুলে ধরে তার কার্যকে প্রয়োগ করা। যাই হোক, জননীতি বা সরকারি নীতি শ্রেণীবিভাগের কথা যদি আমরা বলে রাখি, তাহলে ইতিপূর্বে আমরা 4টি শ্রেণীবিভাগের কথা বলে এসেছি আগের আলোচনাতে, সেখানে অবশ্যই করে তোমরা পেয়ে যাবে। সেখানে বলে এসেছি যে বিতরণযোগ্য নীতি, পুনর্বিতরণযোগ্য নীতি, আইনমূলক নীতি এবং সাংবিধানিক নীতি। এছাড়াও অন্যান্য আরও কতগুলো নীতি রয়েছে, সেই নীতিগুলোকে যদি আমরা এইভাবে দেখি তাহলে বলা যেতে পারে যে উদারনৈতিক নীতি, রক্ষণশীল নীতি, বাস্তবিক নীতি, বস্তুতান্ত্রিক নীতি, চিহ্নিতকরণের নীতি, সমষ্টিগত নীতি, জন উন্নয়নের নীতি, ব্যক্তিগত নীতি, এলাকাভিত্তিক নীতি, গোষ্ঠী উন্নয়নের নীতি এবং নিয়ন্ত্রণের নীতি বলা যেতে পারে। আমরা যদি নীতিগুলোকে ছোটো ছোটো করে যদি ব্যাখ্যা করি, আগে মানে আমি মূল যে 4টে নীতির কথা আলোচনা করেছিলাম, সেখানে একটা বড় অংশের ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করে এসেছি, তবু এখানে সংক্ষিপ্তভাবে একটু করে ছুঁয়ে যেতেই পারি। যে প্রথমত আমরা যদি বলি যে প্রথম যে নীতিটি আমরা বলেছি যে বিতরণমূলক নীতি। বিতরণমূলক নীতির ক্ষেত্রে আমরা কী দেখি, যে যদি আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, যে সরকারি নীতি কাজ কি, জনকল্যাণমূলক কার্য পরিচালনা করা। সেখানে জনশিক্ষা ও জনসুরক্ষার কথা বলা যেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে থাকে, যেমন আমরা নাবার্ডের কথা বলতে পারি, যে নাবার্ডের মূল উদ্দেশ্য কী, যে জনসাধারণকে স্বনির্ভর করা এবং
ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ মহিলাদের উন্নয়ন সাধন করা, এইটা যদি হয়ে থাকে, অর্থাৎ এই বিষয়টি যদি হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই করে বিতরণযোগ্য। কেন বিতরণযোগ্য বিষয়টা? কারণ এখানে অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকিয়ে জনসাধারণকে কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাই বিতরণের প্রয়োজনে সেই সংগঠনের ক্ষেত্রে কী ধরনের নীতি হয়ে থাকে না, কিছু ক্ষেত্রে জনসাধারণের উপর প্রদেয় করকে নিরসন করা, অর্থাৎ ট্যাক্স কমিয়ে দেয়া, আবার অর্থ প্রদান করার ক্ষেত্রে এখানে বিভিন্ন ব্যাংক লোন, বিভিন্ন ভাতা প্রভৃতির কথা আমরা উল্লেখ করতেই পারি। চলে আসি পুনর্বিতরণ মানে রিডিস্ট্রিবিউটিভ যে পলিসিটা ছিল, সেখানে আমরা কি জানি যে এই নীতির মাধ্যমে উন্নয়নের সুবিধা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেয়া, যেমন আমাদের দেশে একসময় জমিদারি প্রথা তুলে দেওয়া হয়েছিল জমি শুদ্ধিকরণের ক্ষেত্রে, সেটা 1967 সালে আমরা জানি সবাই। অন্যদিকে স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিবিহীন কৃষকদের হাতে কিছু জমির মালিকানা তুলে দেয়, অর্থাৎ যেখানে প্রচুর বেয়ারিশ জমি রয়েছে, মালিকানাহীন কিছু জমিপত্র রয়েছে, এমনকি বহু জমি দখল করে রেখেছে এরকম ব্যক্তির কাছ থেকে জমিগুলোকে রাষ্ট্র হস্তগত করে যাদের জমি নেই, বসতবাড়ি করার স্থান নেই, তাদের হাতে কিছু কিছু অংশ করে তুলে দেওয়া, যেটা আমাদের দেশে ভেস্টেড ল্যান্ড সাধারণ মানুষের দেওয়ার ক্ষেত্রে একটা প্রকল্প বা নীতি গ্রহণ করা হয়েছিল। এই বিষয়টা হচ্ছে পুনর্বিতরণমূলক নীতির আওতায় পড়বে। এছাড়া আছে আইন নির্ধারিত নীতি। আইন নির্ধারিত নীতির মাধ্যমে মানবিক আচরণ ও পারিপার্শ্বিক অবস্থার সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কীরকম সেটা? আমি উদাহরণ হিসেবে যদি বলি যে শ্রমিকের কাজ সময়সীমা সংক্রান্ত সিদ্ধান্ত, এক্ষেত্রে এটি প্রযুক্ত হবে। মানে একজন শ্রমিক দিনে কমপক্ষে কত ঘন্টা কাজ করবে এবং তার নির্ধারিত কাজের সময়সীমার মধ্যে সে কত মজুরি পাবে, এই বিষয়টি আইন হিসাবে নির্ধারিত হতে পারে। এছাড়া আমরা আরও অন্য ক্ষেত্রে বলতে পারি, কারণ একটা ক্ষেত্রে আমি ড্রাইভিং পলিসি নিয়ে কথা বলে এসেছি, তো সেই ড্রাইভিং পলিসির ক্ষেত্রে এটাও আইন নির্ধারিত একটা নীতি। সেখানে কী করে বলা যেতে পারে যে কোনো হাই রোডে একটি গাড়ি যখন যাবে তার গতি কত হতে পারে, অর্থাৎ সেই কিলোমিটার নির্ধারণ করে দেয়া, সেটা 65 থেকে 80 কিলোমিটারের ঊর্ধ্বসীমা লঙ্ঘন করলে তাকে দেখা যাচ্ছে অপরাধী হিসাবে গণ্য করা যেতে পারে, অর্থাৎ আইনের অনুশাসনের অন্তর্ভুক্ত করে তাকে ধরা যেতেই পারে এখানে। এছাড়া আমরা যদি সাউন্ডের ক্ষেত্রে বলি যে মাইক বক্স চালানোর ক্ষেত্রে 60 ডেসিবেল বা 65 ডেসিবেলের যে নিয়ম নীতির কথা আমরা এখানে তুলে ধরতেই পারি। এছাড়া আছে সাংবিধানিক নীতি। সাংবিধানিক নীতিতে আমরা কী দেখেছি, মানে কী দেখবো অ্যাকচুয়ালি, যে সাংবিধানিক নীতির মাধ্যমে প্রশাসনিক ক্ষমতা, আইনগত এবং বিচার বিভাগীয় কার্যাবলীর সীমারেখা নির্ধারণ করে। এবং সাংবিধানিক নীতির ক্ষেত্রে পরিষ্কার করে বলা যায় যে প্রতিটি স্বাধীন রাষ্ট্রের যে লিখিত সংবিধান রয়েছে, সেই সংবিধানের মধ্য দিয়ে একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, মানে প্রশাসকের ক্ষমতা ও কার্যাবলী কত দূর পর্যন্ত যেতে পারে, সে সম্পর্কে নীতি নির্ধারিত হয়ে থাকে। এছাড়াও অন্যান্য নীতির ক্ষেত্রে যে মানে শ্রেণীবিভাগগুলো বলেছিলাম, সেখানে আমি প্রথমত বলেছিলাম উদারনৈতিক নীতির কথা। এই নীতির মাধ্যমে সামাজিক অবস্থার পরিবর্তন সাধন করা সম্ভব হয় বলে যারা উদারনীতিবাদী তারা ব্যাখ্যা করে থাকেন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা ভারত সরকারের 1970 সালের মানে ব্যাংক জাতীয়করণের কথা বলতে পারি, যার মাধ্যমে সামাজিক সমতা ও সুরক্ষা নীতি গ্রহণ করা হয়েছিল। এটা একটি উদারনৈতিক নীতির একটি অন্যতম অংশ। রক্ষণশীল নীতি কী আছে, এই নীতির মাধ্যমে সামাজিক পরিবর্তনের উদ্দেশ্যে সরকারি নীতিসমূহের সমালোচনা করা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের সিদ্ধান্তের ফলে সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে বিরূপ মতামত প্রয়োগ করা হয়েছিল, এবং এক্ষেত্রে আমরা একটা অন্যতম উদাহরণ দিতে পারি যে নিউ ডিল পলিসি যে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভবত 1929 সালে, সেই নিউ ডিল পলিসি অবলম্বনের প্রচেষ্টা এর ফলে কিন্তু সম্পূর্ণ বিনষ্ট হয়েছিল এই রক্ষণশীল নীতি গ্রহণের ফলে। যদিও এর মানে
এটা 1929 বা 30 সালে এরকম দিকে হতে পারে নিউ ডিল পলিসিটা। যদিও এই নিউ ডিল পলিসির মানে মূল উদ্দেশ্য ছিল যে অর্থনৈতিক অচলাবস্থার বিপক্ষে রাষ্ট্রপতি রুজভেল্টের নয়া চুক্তিনীতি অর্থাৎ নিউ ডিল পলিসি যে নিয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাংক জাতীয়করণের নীতির বিপক্ষে, জাতীয় বিচার ব্যবস্থার ক্ষমতার বিপক্ষে, এবং 1960 ও 70 দশকে এই প্রচেষ্টাটা কিন্তু নেওয়া হয়েছিল। তো এই বিষয়টিকে রক্ষণশীল নীতিটাকে একটা বিশেষভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে গেলে আরও অনেকটা বেশি আলোচনা করতে পারলে বেশি ভালো হতে পারে। আমি পরবর্তী কোনো এপিসোডে অবশ্যই এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করে দেব। এছাড়া আছে আমরা যদি বলি চিহ্নিতকরণের নীতি, না এই নীতির মূল উদ্দেশ্য সর্বসম্মতভাবে উন্নয়নের হিসাব গ্রহণ করা, যেমন জাতীয় ছুটি সংক্রান্ত নীতি নির্ধারণ, তাছাড়া জাতীয় নেতৃত্ব সংক্রান্ত নীতি, ধর্মীয় নীতির উপর নির্ভর করে বিদ্যালয় গঠন করা প্রভৃতি বিষয় কিন্তু এই চিহ্নিতকরণের নীতির মধ্যে পড়ে। আমরা যদি মানে বস্তুতান্ত্রিক নীতির কথা বলি, বহু ক্ষেত্রে নীতি নির্ধারণ করার প্রয়োজনে জাতীয় সম্পদ সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয় এবং তার ফলে উন্নয়নমূলক কাজে ইতিবাচক ও নেতিবাচক ফলাফলগুলি জেনে নেওয়ার চেষ্টা করা হয়। যেমন উন্নয়নমূলক ব্যয়, এই উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি, না গৃহ নির্মাণের ক্ষেত্রে ছাড়, কর ব্যবস্থায় ছাড়, এই বিষয়গুলি। এছাড়া আমরা গোষ্ঠী উন্নয়নের নীতির কথা বলতে পারি। কী ধরনের কীরকম হতে পারে, যে এই নীতি প্রয়োগের ফলে জনসাধারণের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে গ্রহণ করা হয়, ফলে বিশেষ ব্যক্তি গোষ্ঠীর বিশেষ প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে নীতি নির্ধারণ করা হয়। যাই হোক, তো জননীতির বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিক যে দিকগুলির কথা আমরা বললাম। এছাড়া আমরা যদি আরও একটি যদি মানে একটু মানে বেশি ব্যাখ্যা দিয়ে যদি আমরা যদি বলতে চাই, তাহলে আরও অন্য কোনো এপিসোডে আমি এইগুলোকে ছোটো ছোটো প্রসেসে ভেঙে তখন আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমাদের মানে জননীতি এবং রাষ্ট্রতাত্ত্বিকদের অভিমত নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছিলাম, সেক্ষেত্রে একটি ছোট অংশ যুক্ত করে আমি এখানে শেষ করব। যে সেই ছোট অংশটি কি, না কোনো একটি জাতিরাষ্ট্র যে ধরনের রাষ্ট্রতত্ত্বের নিরিখে পরিচালিত হোক না কেন, অর্থাৎ সে উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের নিরিখে পরিচালিত হোক কিংবা সমাজতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের নিরিখে পরিচালিত হোক কিংবা তার মিশ্র রূপে পরিচালিত হোক না কেন, সেখানে অবশ্যই করে পরিষেবা এবং পরিচালনার ক্ষেত্রে নীতির আগে গ্রহণ করতেই হবে। সমাজবিজ্ঞানে সেই নীতি নির্ধারণের ক্ষেত্রে কতগুলো দিক রয়েছে। কীরকম, না আমরা এক নম্বরে বলতে পারি নীতি কিভাবে নির্ধারিত হতে পারে, এই প্রশ্ন প্রথম উঠতে থাকে। দ্বিতীয় কী ধরনের প্রশ্ন আসে, কিভাবে নীতি নির্ধারিত হওয়া উচিত। প্রথমটি কী ছিল, নীতি কিভাবে নির্ধারিত হতে পারে, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নীতি কিভাবে নির্ধারিত হওয়া উচিত। তৃতীয় প্রশ্নটি এসে থাকে নীতি নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়টি গ্রহণীয়, এবং চতুর্থ প্রশ্নটি অবশ্যভাবে এসে থাকে নীতি নির্ধারণের মাপকাঠি কি হতে পারে। সুতরাং এমন কতগুলো প্রশ্নের নিরিখে আমরা নীতি নির্ধারিত হয়ে থাকে যুক্তিযুক্তভাবে। এবার আমরা একটা ছোট আলোচনা এখানে যুক্ত করে শেষ করব, সেটা হচ্ছে জননীতির প্রভাব কীরকম, অর্থাৎ রাষ্ট্রীয় নীতির প্রয়োগগত দিক কী হতে পারে। প্রথমত বলবো যে পলিসি অ্যানালিসিসের ক্ষেত্রে প্রসেস এবং আউটপুট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে আছে রাষ্ট্রের প্রভাবগত দিক। তাই রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে কতগুলো দিক অবশ্যই গুরুত্বপূর্ণ, যেমন যুক্তিবাদিতা, মূল্যবোধ, নির্দেশমূলক, উপদেশমূলক এবং উচিত অনুচিত ধারণা। অ্যাকচুয়ালি নীতি নির্ধারণের ফলে প্রত্যেকটি সংগঠন, সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, স্বাভাবিক বা পারিপার্শ্বিক অবস্থার দ্বারা তার প্রভাবিত হতে হয়, ফলে সেইভাবেই তাকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তার ফলে সকল প্রতিষ্ঠানের কতকগুলি
নীতি নির্ধারিত হয়ে থাকে কতকগুলি পদক্ষেপের মধ্য দিয়ে, এবং সেই পদক্ষেপগুলো কীরকম হতে পারে, যেমন অপরাধমূলক নীতি, গার্হস্থ্য নীতি, শিক্ষানীতি প্রভৃতি বিষয়। এমনকি নীতি নির্ধারণের যে মানে বিভিন্ন নীতির কথা যে আমরা বলে এসেছি, তার সঙ্গে সাম্প্রতিক সময়ে লিঙ্গনীতি, সামাজিক নীতি এবং সামাজিক উন্নয়ন নীতিও বিশেষভাবে যুক্ত হয়ে পড়েছে। এই ধরনের নীতির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বহুলাংশেই পরিবর্তনশীল। আসলে সামাজিক নীতির ক্ষেত্রে মূল স্তরের উন্নয়নের ধারার দিকে তো লক্ষ্য রাখতে হয়। যদিও সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যাবলীর বহুলাংশেই কার্যকরী করার দিকে নজর দেওয়া হয় না, বহু ক্ষেত্রে আবার রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সুষ্ঠু নীতির অপব্যবহারও করা হয়। ক্ষেত্রবিশেষে নীতি অবলম্বনে বা নীতি কার্যকরী করার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বিশেষভাবে ভূমিকাও গ্রহণ করে থাকে। কারণ আমরা দেখেছি যে একটা সময় রাজনীতি নীতিকে নির্ধারণ করত, কিন্তু আমরা আমাদের এই সাম্প্রতিক নির্বাচন থেকে খেয়াল করলাম, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আমরা খেয়াল করলাম যে রাজনীতি নীতিকে নির্ধারণ করলো না, বরং নীতি রাজনীতিকে নির্ধারণ করছে। কীরকম? কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যসাথী কার্ড, তার মাধ্যমে তাদের রাজনীতিটাকে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা কতটা গুরুত্বপূর্ণ, তাদের ব্যবস্থা কতটা ভালো। আবার বিজেপি কেন্দ্রে ক্ষমতা থেকে ভারতীয় জনতা পার্টি তারা আয়ুষ্মান প্রকল্পের মাধ্যম দিয়েও তাদের রাজনৈতিক চর্চাটাকে বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ রাজনীতি এখানে আর নীতি নির্ধারণ করলো না, বরং নীতি রাজনীতিকে পরিচালিত করার দিকে এগিয়ে চলেছে। ফলে নীতি নির্ধারণ বহু ক্ষেত্রেই নির্ধারিত ফলাফল মেনে সম্পাদিত হয় না আসলে। আর সবশেষে কথা বলতে পারি, জনগণের প্রয়োজনের দিকে লক্ষ্য না রেখে যে সকল নীতি অবলম্বন করা হয়, সে সকল নীতিগুলি কার্যকর করার ক্ষেত্রে তা সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। কোনো সমস্যা হলে আপনারা প্রশ্ন রাখতে পারেন, কমেন্টে বক্সে কমেন্ট করতে পারেন, এবং আগামী দিনে আমি এগুলোকে আরও যাতে ভালো করে ব্যাখ্যা তুলে আনতে পারি, তাহলে সেদিকে লক্ষ্য রাখতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।